খুলনার পর যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার বিগত প্রায় 1 যুগেরও বেশি সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার বিগত প্রায় 1 যুগ আগে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে প্রয়োগ করার, যার জন্য গত 1 যুগে হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। সেই অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে। কিন্তু এই অধিকারকে আদায় করার জন্য বহু মানুষকে তার জীবন উৎসর্গ করতে হয়েছে। বহু লক্ষ মানুষ 24 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি। আমরা দেখেছিলাম স্বৈরাচারের সময়, যেই স্বৈরাচার 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, আমরা দেখেছিলাম সেই সময় কিভাবে এই দেশের মানি গুণী সম্মানী মানুষদেরকে কথায় কথায় তারা তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত। আমরা দেখেছিলাম কিভাবে ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত তারা। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্টের পরে আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে যেই দলগুলো রাজনীতি করছে, তারা জনগণের মান মর্যাদা সম্মান অক্ষুণ্ণ রেখে কথা বলবে এবং রাজনীতি করবে। কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ, তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না। কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলো যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে। শুধু তাই নয়, গতকাল আমরা দেখলাম, প্রিয় ভাই বোনেরা, সেই নেতা, সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা, যে মায়েরা কর্মজীবী, সংসার চালানোর জন্য, সংসারকে ধরে রাখার জন্য, সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে, কর্মজীবী মায়েরা বোনেরা
তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী বেবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন, উনিও ব্যবসা করতেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে। সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল, তাদের লোক লস্কর, যত রকম সরঞ্জাম ছিল যুদ্ধের, খাবার দাবার, সকল কিছুর আয়োজন করেছিল হযরত আয়েশা তার অবস্থান থেকে। শুধু তাই নয়, বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল, যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি, সেই নার্সিং সিস্টেম সেই সময় হযরত আয়েশার নেতৃত্বে হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী, কর্মজীবী মা, কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে। ভাই বোনেরা, যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণ করে, তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে? তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব। এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট তারা জাতির সামনে যারা জনগণের সামনে প্রকাশে মিথ্যে কথা বলতে পারে, তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না। পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি। অর্থাৎ কি দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জ্যান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে। যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে, তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমার প্রশ্ন, এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এই নারী সমাজকে শুধু সহযোগিতা না, তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না। আজকে যেই গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে, এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে? এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে। গার্মেন্ট শিল্পের মধ্যে অন্তত 50 লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে। তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে।